নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ঘটনাটা ঘটেছিল রজিব মিয়া নামে একটি মানুষের সঙ্গে। তার পেশা ছিল কবর খুঁড়ে লাশ নামানো। বেশিরভাগ বেওয়ারিশ লাশ ওইখানেই কবর দেওয়া হয়। রজিব মিয়া এইসব লাশ কবরে রাখতে খুব মায়া হয়। লোকটা পৃথিবীতে এতদিন কত আমোদেই কাটালো, আর এমন মারা যাওয়ার পর তার লাশটাও কেউ খুঁজতে আইলো না। এই লোকের ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল। এই সবই ভাবে রজিব মিয়া লাশগুলো মাটিতে দেওয়ার সময়। কিন্তু সেই দিন ওই লাশটার ক্ষেত্রে তার এমন কোনো অনুভূতি কাজ করলো না, বরং ভয় পেয়েছে সে। লোকটার মুখ দেখে বয়স আন্দাজ করেছে প্রায় 50 বছর। মানুষটার চেহারায় রাগি রাগি ভাব। বেশিক্ষণ লাশটার দিকে তাকিয়ে থাকতেও পারে না সে, এত বীভৎস। লোকটার এমন কি অপরাধ ছিল যে কে বা কারা তাকে এভাবে মেরেছে? প্রথমে মাথা শরীর থেকে আলাদা করেছে, তারপর সারা শরীর চাপাতি বা এই জাতীয় কিছু দিয়ে কুপিয়ে গায়ে অ্যাসিড ঢেলে দিয়েছে। কি নৃশংসভাবে হত্যা! এই লাশটার কোনো পরিচয়ই পাওয়া যায় না। এমনকি 4-5 দিন শহর থেকে কেউ হারিয়ে গেছে এমনটাও শোনা যায় না। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে থানা থেকে নোটিশ পাঠানো হয়েছে পোস্টমর্টম করে লাশটা কবর দিয়ে দিতে। কিন্তু মফস্বলের সরকারি হাসপাতালগুলোতে যা হয় তাই হয়েছে এই লাশটার ক্ষেত্রেও। অর্থাৎ পোস্টমর্টম করে কোনো মতে দায়সারা সেলাই দিয়ে লাশটা পাঠিয়ে দেওয়া হয়েছে। সরকারি হাসপাতাল থেকে পাঠানো বেওয়ারিশ লাশগুলোকে দাফন করা হয় এই কবরস্থানে। তার পাহারাদার রজিব মিয়া। আজ যখন অ্যাম্বুলেন্স এসে এই লাশটা কবরস্থানে রেখে গেল, তখন রজিব মিয়া বুঝতে পারল যে আরও একটা বেওয়ারিশ লাশ তাকে যত্ন নিয়ে কবর দিতে হবে। কিন্তু লাশটিকে দেখার পর তার সেই পুরনো মায়া দরজ কাজ করল না। এমনিতেও প্রায় সন্ধ্যা হয়ে এলো, তাই তাড়াতাড়ি ঝন্টুকে ডাক দিয়ে কবর খুঁড়তে লেগে গেল সে। আর বারবার তার চোখে ভাসতে লাগলো দেহ থেকে বিচ্ছিন্ন মাথাটার কথা। সরকারি হাসপাতালগুলো এত গাফিলতি করে যে বেওয়ারিশ বলে লাশটার মাথা সেলাই করে লাগিয়েও দেয় না। তার উপর হাসপাতালের মর্গে 4-5 দিন পড়েছিল। কি যে দুর্গন্ধ বের হচ্ছিল তা বলার নয়। রজিব মিয়া আর ঝন্টু মিলে যখন লাশটা কবর দেওয়া শেষ করলো, তখন মগরিবের আজান পড়ে গেছে। রমেশ মিয়া গোসল করতে গেল, আর কাজ শেষ বলে ঝন্টুও তার সঙ্গে চলে গেল। ঝন্টু 10-11 বছরের একটা ছেলে। রমেশ মিয়াকে কাজে সাহায্য করে, সন্ধ্যা পর্যন্ত থাকে, তারপর চলে যায়। আর তখন কবরস্থানে থাকে শুধু রমেশ মিয়া একা। কবরস্থানে যে জায়গাটায় মুর্দার জানাজা পড়ানো হয় তার সামনে গেট থেকে বের হয়েই পাশে খুপড়ি মতো একচালা ঘরেই রমেশ মিয়া থাকে। নামমাত্রই গেট থেকে বাইরে, বলতে গেলে কবরস্থানের ভেতরেই থাকে সে। মফস্বলের কবরস্থান বলে কথা, তার উপর আবার বেওয়ারিশ লাশের, তাই বলতে গেলে শহরের এক কোনায়, জনবসতি থেকে একটু দূরেই জায়গাটা। একজনের রান্না, তাই প্রতিদিন ঈশার নামাজ পড়ে রান্না করে খেয়ে শুয়ে পড়ে রমেশ মিয়া।
মাঝে মাঝে বাইরে এসে কবরস্থানের দিকে তাকায় একবার। তার মতে কবরস্থানে পাহারা দেওয়ার কিছু নাই। তবুও তার চাকরি যখন এইটাই, তাই ঘুমানোর আগে আজও নিয়ম মাফিক খাওয়া দাওয়া শেষ করে তাকায় কবরগুলোর দিকে। স্বভাব মতোই চোখ যায় নতুন দেওয়া কবরটার দিকে। চোখের ভুল নয়, তার স্পষ্ট মনে হলো কবরটার মাথার দিকে কি যেন আছে। কাছে গিয়ে দেখলো মাটিটা খোঁড়া। কি ব্যাপার? মাত্র 3-4 ঘন্টা আগেই তো সে আর ঝন্টু মিলে পরিপাটি করে কবর দিল। একটু তাড়াহুড়ো সে করেছিল, অন্য দিনের তুলনায়, কিন্তু এভাবে রেখে যায় না সে। স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ মাটি খোঁড়ার চেষ্টা করেছে এবং কতটুকু খুঁড়ে ফেলেছে। পর মুহূর্তে সে ভাবলো হয়তো গেট দিয়ে ঢুকে কোনো কুকুর এই কাজ করেছে, তাই সে হাত দিয়ে মাটিটা চাপা দিয়ে দিল। কিন্তু এইটা সে একবারও চিন্তা করলো না যে সে নিজ হাতে প্রতিদিন গেট লাগিয়ে তালা লাগায়। তারপর কোনো কুকুর কেন মানুষের পক্ষেও কবরস্থানে ঢোকা সম্ভব নয়। ঘরে ঢুকে দরজা লাগিয়ে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ল সে। প্রচণ্ড অস্বস্তিতে ঘুম ভেঙে গেল তার মাঝরাতে। তার এমন হয় না, এক ঘুমেই রাত শেষ হয়ে যায়। তার কাছে ঘড়ি না থাকায় বুঝলো না রাত ঠিক কয়টা বাজে। ঘুম ভাঙলে তার এ ধরনের অনুভূতি হয় না কখনো, কিন্তু আজ তার কেন জানি দরজা খুলে বাইরে যেতে ইচ্ছা হলো। দরজা খুলে বাইরে যাবার পর তার নাকে একটা পচা গন্ধ এসে লাগলো। গন্ধের উৎস খুঁজতে আশেপাশে তাকালো সে। পরিষ্কার চাঁদের আলোয় দেখলো মুদ্রার জানাজা পড়ানো হয় যে জায়গায়, সেখানে সাদা কাপড়ে মোড়া কিছু একটা রয়েছে, সম্ভবত একটা লাশ। রমেশ মিয়া ভীতু কখনোই নয়, তাই ভয় সে একটুও পেল না, বরং কাছে এগিয়ে গেল ভালো করে দেখার জন্য। ঠিক মুদ্রার খাটিয়া যেখানে রেখে জানাজা পড়ানো হয়, সেখানে একটা লাশ পড়ে আছে। এত রাতে কারা লাশ নিয়ে আসলো ভাবতে শুরু করলো রমেশ মিয়া। যদি কেউ এনে থাকে তাহলে তাকে ডেকে তুলল না কেন? আবার ভাবলো ভিতরে ঢুকতে হলে গেট দিয়ে ঢুকতে হবে, যার চাবি একমাত্র রাজিম মিয়ার কাছেই আছে। এবার চারিদিক থেকে ভয়ের অনুভূতি গ্রাস করল তাকে। হাঁটার শক্তিও মনে হলো কেউ কমিয়ে দিয়েছে। তবুও বিকার গোস্তের মতো সে এগিয়ে গেল লাশটার দিকে। কাপড় খুলে যা দেখলো তাতে তার মনে হলো সে বুঝি এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাবে। সেই মুখটা যা দেহ থেকে আলাদা করা হয়েছে এখন তার সামনে আবার। বিকালে কবর দেওয়া লাশটা এখানে আসবে কিভাবে? অ্যাসিডে পোড়া পচা শরীর থেকে ভুর ভুর করে গন্ধ বের হচ্ছে। রমেশ মিয়ার মাথায় এসব কিছুই ঢোকে না। অতি শোকে পাথর হবার মতো সে অতি ভয়ে বিহ্বল এখন। হঠাৎ তার মনে হলো এক্ষুনি বুঝি প্রত্যেকটা লাশ উঠে এসে এভাবে পড়ে থাকবে তার সামনে। কিন্তু এমন কিছুই ঘটল না। রমেশ মিয়ার সামনে নিথর পড়ে আছে লাশটি। রমেশ মিয়ার মনে হলো সে গায়ে শক্তি ফিরে পেল। হঠাৎ ভয়ের ঝাপটাটা চলে গেল তার উপর দিয়ে। কিভাবে কেন লাশ কবর থেকে উঠে আসলো এসব চিন্তা না করে সে ভাবল লাশটাকে আবার কবর দিতে হবে। এই ভাবা মাত্রই সে লাশটাকে কাঁধে তুলে নিল। জীবনে মনে হয়
এত ভারী লাশ সে কোনোদিনও বহন করে নাই। তাই মনে হলো রমেশ মিয়া তা সামলাতে বেশ বেগ পেতে হলো। 5-6 দিনের পুরনো লাশ রমেশ মিয়া জোরে ধরা মাত্রই দুমড়ে মুচড়ে গেল। মনে হলো এক্ষুনি বুঝি হাত পাগুলো ফুলে পড়বে। রমেশ মিয়ার মনে ছিল না যে লাশটার মাথা শরীর থেকে আলাদা, তাই সে লাশটা ঘাড়ে নেওয়া মাত্রই মাথাটা ধপ করে পড়ল, আর এক হাতে মাথাটাও তুলে নিল রমেশ মিয়া। চলল কবরে লাশটি রেখে আসতে। লাশটি কবরে রেখে মাথাটা ঠিক জায়গায় বসানো মাত্রই তার চোখ কপালে উঠল। বড় বড় হলুদ চোখ দিয়ে লাশটি তাকিয়ে আছে তার দিকে, আর একটা হাত দিয়ে ধরে রেখেছে রমেশ মিয়ার হাত, এবং এত জোরে যে কারো সাধ্য নাই সেই হাত ছাড়াবার। রমেশ মিয়ার গায়ে সব লোম খাড়া হয়ে গেল, এবং এত কিছু আর সহ্য করতে না পেরে সে জ্ঞান হারালো। যখন তার জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে। সে দেখল ঝন্টু তার মুখের উপর ঝুঁকে আছে। ঝন্টু জিজ্ঞাসা করলো রাতে কি হয়েছিল এবং কিভাবে নতুন কবর দেওয়া লাশটা মুদ্রার জানাজা পড়ানোর জায়গায় গেল। রহিম মিয়া ঝন্টুকে রাতের সব ঘটনা খুলে বলল। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।